फ्रेंड्स वेलकम टू आवर चैनल प्रीमियम बायोलॉजी वाला চ্যানেলে আজকে তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ হেডিং দেয়া আছে রাসায়নিক গণনা, অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টারের পরবর্তী চ্যাপ্টার রাসায়নিক গণনা। আজকে আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে রাসায়নিক গণনা চ্যাপ্টারে কি কি রয়েছে আগে দেখে নিই। রাসায়নিক গণনা চ্যাপ্টারে যেগুলো রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক সমীকরণ কাকে বলে, ভরের সংরক্ষণ সূত্র, আর কি রয়েছে বিভিন্ন রকমের অঙ্ক, ম্যাথামেটিক্স প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো ওজন সংক্রান্ত বলছে বা ওজন আয়তন সংক্রান্ত। তো ডিটেলসে আসার আগে আমরা জেনে নিই আগে রাসায়নিক বিক্রিয়াটা কি। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া এটি কি তোমরা নিচের ক্লাসে পড়েছো। রাসায়নিক বিক্রিয়া, ভৌত বিক্রিয়া তোমরা পড়েছো, ভৌত সমীকরণ বা রাসায়নিক সমীকরণ এগুলো পড়েছো। ঠিক আছে, ভৌত বিক্রিয়া কি হচ্ছিল যে তোমরা একটা জিনিস থেকে যখন বিক্রিয়া করে আবার একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, সেই নতুন জিনিসটা থেকে আবার পুনরায় প্রথম জিনিসটাকে ফিরে আসা যাচ্ছে। কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় কি হচ্ছিল, এইভাবে পড়েছিল তোমরা যে কোনো দুটো পদার্থ বিক্রিয়া করে একটা নতুন পদার্থ তৈরি করলো, কিন্তু সেই নতুন পদার্থটা থেকে আর পুনরায় আগের পদার্থগুলোতে ফিরে যাওয়া যাচ্ছিল না। এটা ছিল রাসায়নিক বিক্রিয়া। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে ক্লাস 10 এ উঠেছো এখন তোমরা, এখন আরো ডিটেলসে ভালোভাবে জানতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া এই ব্যাপারটা কি? রাসায়নিক বিক্রিয়া বলছে দুই বা ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে, দুই বা ততোধিক পদার্থ মিশে গিয়ে বা বিক্রিয়া করে যদি একটা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। অর্থাৎ ধরো দুটো আলাদা আলাদা পদার্থ ছিল যাদের ধর্ম আলাদা আলাদা, তারা বিক্রিয়া করে এমন একটা পদার্থ তৈরি করলো যার ধর্ম ওই দুটো পদার্থের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন যদি আমরা দেখতে পারি হাইড্রোজেন আর অক্সিজেন, যদি এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে যদি তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় এবং প্রচুর টেম্পারেচার সৃষ্টি করা যায়, তাহলে দেখা যাবে এখানে যেটা তৈরি হচ্ছে জল তৈরি হচ্ছে। এই জলটা কি তরল, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন কি ছিল? গ্যাস। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্ম ছিল গ্যাস, কিন্তু যে নতুন পদার্থটা তৈরি হলো সেটা হয়ে গেল তরল। অর্থাৎ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি হলো। অর্থাৎ দুই বা ততোধিক পদার্থ মিশ্রিত হয়ে বা বিক্রিয়া করে যদি একটা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া। আরেকটাও বলতে পারি যে দুই বা ততোধিক পদার্থ বিক্রিয়া করে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করলো, বা একটা পদার্থ ভেঙে গিয়ে দুই বা ততোধিক পদার্থে বিশ্লিষ্ট হয়ে গেল। ঠিক আছে, একটা পদার্থ ভেঙে গিয়ে ধরো CaCO3 ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে? CaO প্লাস CO2। এটাতে যদি তাপ দেওয়া হয়, এইটা ক্যালসিয়াম কার্বনেটে যদি তাপ দেওয়া হয়, তাহলে দুটো সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা পদার্থ ভেঙে গিয়ে দুই বা ততোধিক রাসায়নিক ধর্ম বিশিষ্ট পদার্থ যদি তৈরি করে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এবার এই যে আমরা এই জিনিসগুলো লিখছি, এইগুলো কি? এইগুলোকে বলছে রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণে যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে রাসায়নিক সমীকরণ আমরা কাকে বলবো? দেখো, রাসায়নিক সমীকরণ বলছে কোন একটা রাসায়নিক বিক্রিয়াকে, ঠিক আছে, সমতা বিধানের মাধ্যমে বা সংকেত দিয়ে যদি একটা খুব ক্ষুদ্র আকারে আমরা যদি প্রকাশ করতে পারি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে আমরা যদি সংকেত এবং চিহ্ন, সমতাযুক্ত সংকেত এবং চিহ্ন দ্বারা সহজে প্রকাশ করতে পারি, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি? রাসায়নিক সমীকরণ বলছি। ঠিক আছে, যেমন ধরো কার্বন আর অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এইটাকে যদি আমরা এত বড় কতটা নালীকে যদি শর্টকাটে প্রকাশ করতে যাই ওদের চিহ্ন এবং সংকেতের মাধ্যমে, তাহলে কি দেখাবো? C+O2 সমান কি হবে? C+O2 সমান CO2। এই যে চিহ্ন এবং সংকেতের মাধ্যমে কোন একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলছি? রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক সমীকরণ কি, বোঝা গেল। আরো যদি একটা উদাহরণ দিই, যেমন এই যেটা বললাম, হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতিতে বা হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে যদি তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা যায় এবং একটা প্রচুর টেম্পারেচার সৃষ্টি করা যায়, তাহলে কি হবে? ওরা যুক্ত হয়ে জল তৈরি করছে। তাহলে এইটাকে, এত বড় কথাটাকে আমরা যদি চিহ্ন এবং সংকেতের মাধ্যমে খুব শর্টকাটে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে কি হবে? হাইড্রোজেন প্লাস H2 প্লাস O2 ইকুয়াল টু H2O। এই যে শর্টকাটে এবং চিহ্ন এবং সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করলাম, এবং সমতা বিধান করতে হবে অবশ্যই দুদিকে। সমতা বিধান মানে কি? এদিকে যতগুলো অণু বা পরমাণু রয়েছে, ঠিক ওইদিকেও ততগুলো অণু বা পরমাণু থাকবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সমতা বিধানের মাধ্যমে কোনো রাসায়নিক বিক্রিয়াকে খুব শর্টকাটে বা সহজে প্রকাশ করার পদ্ধতিটাকেই আমরা কি বলছি? রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া গেল, রাসায়নিক সমীকরণ গেল। এরপর যেটা আসছে ভরের সংরক্ষণ সূত্র। বিজ্ঞানী ল্যাভোইসিয়ার 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোইসিয়ার এই ভরের সংরক্ষণ সূত্র দিয়েছিলেন। তো ভরের সংরক্ষণ সূত্র কি বলছে আমরা যদি দেখি, বলছে ভরের সংরক্ষণ সূত্র।
কি বলছে ভরের সংরক্ষণ সূত্র, বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টিও হয় না ধ্বংসও হয় না। ঠিক আছে, ভরকে কোনোদিন সৃষ্টিও করা যায় না বা ধ্বংসও করা যায় না। শুধুমাত্র কি বলছে যে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, একটা বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এবং বিক্রিয়ক পদার্থের মোট ভর কিন্তু একই থাকবে। অর্থাৎ দেখো যদি আমরা এই রাসায়নিক বিক্রিয়াটা দেখি C+O2 সমান CO2, বলছে এদিকে বিক্রিয়ক পদার্থ কার্বন এবং অক্সিজেন আর বিক্রিয়াজাত পদার্থ এখানে কার্বন ডাই অক্সাইড। বলছে এদের যদি মোট ভর আলাদা আলাদা করে ক্যালকুলেট করে যোগ করা হয় তাহলে দেখা যাবে কার্বন ডাই অক্সাইডের মোট ভরের সাথে সমান। এটা কি বলছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ের, এটাকে কি বলছে ভরের সংরক্ষণ সূত্র। অর্থাৎ বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এদের মানটা কি থাকবে, ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এখানে যদি এটা আমি একটা সাপোজ ধরো বলে দিচ্ছি, এটা একটা 2 গ্রাম ধরো, এটা ধরো 5 গ্রাম, তাহলে এদিকে টোটাল কত হবে 7 গ্রাম হবে। তাহলে বলছে এদের মোট ভর এই বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। 2 আর 5 7 হচ্ছে, এদিকটাও 7 হবে। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ধ্রুবক থাকবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় ভরের সৃষ্টিও হবে না ধ্বংস হবে না। এটা কে বলেছিলেন, বিজ্ঞানী ল্যাভোইসিয়ের বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যেসব বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপ মোচি বিক্রিয়া বা যেসব বিক্রিয়ায় তাপ দিতে হচ্ছে বাইরে থেকে তবে বিক্রিয়াটা হচ্ছে, যেমন কার্বন এখানে CaCO3 যেটা ভেঙেছিলাম আমরা, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 ইকুয়াল টু CaO প্লাস CO2 তৈরি করেছিলাম। তাহলে এখানে কি হচ্ছিল, তাপ দিতে হচ্ছিল বা ভিতর থেকে তাপ দিতে হচ্ছিল, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছে যে এখানে কিছু পরিমাণ তাপ গ্রহণ হচ্ছে। তো এই তাপ গ্রহণের ফলে দেখা যাচ্ছে যে এই ভরের সংরক্ষণ সূত্রটা ঠিকঠাক ভাবে খাটছে না, ভরের সংরক্ষণ সূত্রটা ঠিকঠাক ভাবে কাটছে না। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এই তাপগ্রাহী এবং তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একই থাকছে না। তাহলে এটা কি করে কি হলো এই ব্যাপারটা, তাহলে কি হচ্ছে এখানে, কেন একই থাকছে না, তাহলে ভরের সংরক্ষণ নীতিটা কেন খাটছে না সেটা যদি আমরা দেখি, পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন এলেন এবং এটার ব্যাখ্যা দিলেন। কি বলছে যে কিছু পরিমাণ ভর তারা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আবার কিছু পরিমাণ বা অন্য একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিমাণ শক্তি সেটা আবার ভরে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যেটা আসছে সেটা বিক্রিয়ক পদার্থের ভরের থেকে কিছুটা কমে যেতেও পারছে, আবার কিছুটা বেড়েও যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা বেড়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা কমে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, বলছে শক্তি, ভর এবং শক্তির নিত্যতা সূত্র, এটাকে কি বলছে আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা নীতি বা ভর শক্তির নিত্যতা সূত্র। কি বলছে, ভর এবং শক্তি পরস্পর রূপান্তরযোগ্য, অর্থাৎ কিছু পরিমাণ ভর সেটা শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার কিছু পরিমাণ শক্তি সেটা ভরে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ ভর এবং শক্তি সেটা রূপান্তরযোগ্য। তো এখান থেকে যদি কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই এদের যে মোট ভরটা সেটা এদের মোট ভরের সাথে সমান হবে না। অর্থাৎ ভরের সংরক্ষণ সূত্র এটা আর কি হচ্ছে, ভ্যালিড হচ্ছে না, তখন এটা আর ভ্যালিড হচ্ছে না। অর্থাৎ তাপগ্রাহী এবং তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে এই ভরের সংরক্ষণ সূত্রটা কিন্তু মেনে চলছে না। তাহলে আইনস্টাইন কি বলছে, ভর শক্তি নিত্যতা সূত্র বলছে ভর এবং শক্তি পরস্পর রূপান্তরযোগ্য, কিছু পরিমাণ ভর সেটা শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার কিছু পরিমাণ শক্তি সেটা ভরে রূপান্তরিত হতে পারে। তো এই সম্পর্কিত যে কিছু পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় কতটা শক্তির উৎপন্ন হবে, বা কিছু পরিমাণ শক্তি যদি ভরে রূপান্তরিত হয় কতটা পরিমাণ ভর তৈরি হবে, সেটা যদি দেখতে যায় আইনস্টাইন সেখানে একটা সূত্র দিলেন, ওনার বিখ্যাত সূত্র E সমান mc², যেখানে ইটা হচ্ছে শক্তির পরিমাণটা, এটা হচ্ছে শক্তির পরিমাণটা, এমটা হচ্ছে ভর, যতটা ভর বিলুপ্ত হয়েছে, ভর ত্রুটি বলছে এটাকে, কি বলছে এটাকে, ভর ত্রুটি। অর্থাৎ যতটা ভর বিলুপ্ত হয়েছে বা যতটা ভর উৎপন্ন হয়েছে। এখানে যেমন আমরা দেখছিলাম C+O2 = CO2, এখানে এইদিকে দুজনের ভর ধরো 10 গ্রাম টোটাল ভর, এইদিকে দেখা যাচ্ছে 9.8 গ্রাম হয়ে গেছে। তাহলে ভর ত্রুটি কতটা হয়েছে, 0.2 গ্রাম। এই 0.2 গ্রাম যতটা পরিমাণ ভরের পার্থক্য হচ্ছে সেটাই এই এম এর ভ্যালুটা, ঠিক আছে। আর এই সিটাকে কি বলছে, সিটা বলছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে, এই আলোর বেগ। এই সমীকরণটা হচ্ছে একটা বিখ্যাত সূত্র আইনস্টাইনের, ভর শক্তির নিত্যতা সূত্র বলছে, ঠিক আছে। তাহলে E সমান mc²। তাহলে যদি কিছু পরিমাণ ভর, এই যে এখানে ভরটা পরিবর্তন হলো, এই ভরটা, এই এত পরিমাণ ভর যে বিলুপ্ত হয়ে গেল, এই ভরটা যদি শক্তিতে রূপান্তরিত হয় কত পরিমাণ শক্তি রূপান্তরিত হবে সেইটা আমরা এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। যেমন এম এর মান বসিয়ে দেবো আমরা, এটা 0.2, আর সি এর মান বসিয়ে দেবো 3 × 10⁸, এটা স্কয়ার। এটা ইউনিটটা কিসে আসবে, যেহেতু এগুলো সিজিএস, তাহলে শক্তির সিজিএস ইউনিট আর্গে আসবে, ঠিক আছে। এত পরিমাণ আমাদের শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে। বা 10⁷ দিয়ে যদি ভাগ করে দিই আমরা জুলে চলে আসবে, ঠিক আছে। তাহলে E সমান mc², এই সূত্রটা দিয়ে এই ভরের সংরক্ষণ সূত্র এটা কিন্তু ভুল হয়ে গেল। তখন কি বলছে, ভর শক্তির নিত্যতা সূত্র। কিন্তু আমরা যেগুলো সাধারণ সমীকরণ আমরা লিখি সেখানে কিন্তু এটা খাটে না। কেন খাটে না, বলছে এই যে সাধারণ সমীকরণগুলো যেগুলো আমাদের রাসায়নিক বিক্রিয়া, সচরাচর যে রাসায়নিক বিক্রিয়াগুলো, সেই সমীকরণে কিন্তু ভর সংরক্ষণ সূত্র মেনে নিচ্ছে,
ভরের সংরক্ষণ সূত্র মেনেই হচ্ছে, কিন্তু এই ধরনের ছোট ছোট বিক্রিয়াগুলো বা যেগুলো আমাদের সচরাচর যে বিক্রিয়াগুলো দেখতে পাই সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু ভরের সংরক্ষণ সূত্রটা লঙ্ঘিত হচ্ছে না। কেন হচ্ছে না? বলছে এখানে এত কম পরিমাণ ভরের বিলুপ্ত বা ভরের উৎপন্ন হচ্ছে যে সেই পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তরিত হলে কিছুই নয়, মানে সেই পরিমাণ ভরটা যদি আমরা নগণ্য ধরতে পারি, সেই পরিমাণ ভরটা নগণ্য ধরতে পারি। এটা যদি এরকম 10 গ্রাম হয় আর এদিকে যদি আমাদের 9.99999 এরকম হলো, তার মানে ভর ত্রুটি কত হবে? 0.0000001। এত কম পরিমাণ ভরের ত্রুটির জন্য সেটাকে আমরা নগণ্য ধরতে পারি। বলছে একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো ফসফরাস যখন রাসায়নিক বিক্রিয়া করছে, ফসফরাসের রাসায়নিক বিক্রিয়া কি তৈরি হচ্ছে? অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করছে, P2O5। তখন বলছে 75,000 কেজি ফসফরাস যদি পোড়ানো হয় অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে মাত্র 0.2 গ্রাম পায় এর ভরের বিলুপ্তি হবে। ঠিক আছে, এটা একটু আমি দেখে নিয়ে বলছি তোমাদের। 0.2 গ্রাম প্রায় 2 মিলিগ্রাম, 0.02 হবে, এটা 2 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে এত গ্রাম ফসফরাস যদি আমরা বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পোড়াই তাহলে মাত্র 2 মিলিগ্রাম ভরের অবলুপ্তি ঘটবে। ঠিক আছে, তাহলে এত কম পরিমাণ ভরের যদি অবলুপ্তি ঘটে, সেটা যদি শক্তিতে রূপান্তরিত হয়, সেটা প্রায় আমরা নগণ্যই ধরতে পারি। সেই জন্য সচরাচর যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভরের সংরক্ষণ সূত্র মেনেই চলে। ঠিক আছে, তাহলে কোনগুলোর ক্ষেত্রে আমরা ধরবো যে আইনস্টাইনের নিত্যতা সূত্রটা কোন সমীকরণগুলোর ক্ষেত্রে ভ্যালিড হবে, বা কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ভ্যালিড হবে? বলছে যেগুলো নিউক্লিয় বিক্রিয়া, তেজস্ক্রিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ সেই পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে যেটা ইউরেনিয়ামের সাথে বিক্রিয়াগুলো, নিউক্লিয় বিক্রিয়া, যেসব ক্ষেত্রে নিউক্লিয়াসের বিক্রিয়া হয় সেখানে কি হচ্ছে? এই ভরের সংরক্ষণ সূত্রটা ভ্যালিড হচ্ছে না। তখন এত পরিমাণ ভর বিলুপ্ত হচ্ছে যেটাকে আমরা নগণ্য করতে পারছি না, কিছু পরিমাণ ভর বিলুপ্ত হচ্ছে যেটাকে আমরা নগণ্য করতে পারছি না। যদি আমরা এই সমীকরণটা দেখি, নিউক্লিয় বিক্রিয়ার একটা সমীকরণ যদি আমরা দেখি, দেখো 92U235, এটাকে একটা নিউটন দিয়ে স্লো গতি সম্পন্ন বা ধীর গতি সম্পন্ন একটা নিউটন দিয়ে আঘাত করলে তৈরি হচ্ছে 56BA141 আর 36KR81 প্লাস 30N1 ঠিক আছে। এইখানে ক্ষেত্রে দেখো এখানে যে যত পরিমাণ, এখানে একটু বেশি পরিমাণ ভরের বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে এদের সাথে আমরা নগণ্য ধরতে পারবো না। ভরের যে পরিমাণ ভরটা বিলুপ্ত হচ্ছে বা যে পরিমাণ ভরটা বিলুপ্ত হয়ে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা নগণ্য করতে পারছি না। অর্থাৎ এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র আর ভ্যালিড হচ্ছে না। তখন ওই আইনস্টাইনের সূত্র দিয়ে আমাদের E=mc² দিয়ে সূত্রটা আমাদের বলতে হবে। অর্থাৎ এখানে যে পরিমাণ ভরটা বিলুপ্ত হচ্ছে সেই পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওই জন্যই অ্যাটম বম বা পরমাণু বোমাগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? অল্প পরিমাণ ভরের বিলুপ্তের জন্য একটা হিউজ অ্যামাউন্টের শক্তি উৎপন্ন হচ্ছে এবং যেটা একটা বিশাল ধ্বংস সৃষ্টিকারী ক্ষমতা রাখে। ঠিক আছে, এটা গেল আইনস্টাইনের ভর শক্তির নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ সূত্রের যে ভ্যালিডিটি, সেটা আমরা দেখলাম। এরপরে যেটা আছে তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারের মেইন জিনিস, রাসায়নিক গণনা চ্যাপ্টারে তোমাদের যে গণনা ব্যাপারটা আছে, গণনা, এখানে কি আছে? তোমাদের 2 ধরনের বা 3 ধরনের গণনা আছে। সেই 3 ধরনের বা 2 ধরনের গণনাগুলো কি কি? ফার্স্ট যেটা আছে ওজন সংক্রান্ত গণনা, ওজন সংক্রান্ত গণনা। বা এটাকে ভর সংক্রান্ত গণনাও বলা হচ্ছে, ভর সংক্রান্ত গণনা। তাহলে ভর সংক্রান্ত কেন বলছে দেখে নি। তোমাকে একটা অঙ্কে দিয়ে দিল, ধরো যে কিছু পরিমাণ ভর দিয়ে দিল, বিক্রিয়ক পদার্থের ভর দিয়ে দিল, বিক্রিয়াজাত পদার্থের ভরটা তোমাকে জানতে চাইলো যে এত পরিমাণ বিক্রিয়ক পদার্থ, এত গ্রাম বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করলে কত গ্রাম বিক্রিয়াজাত বিক্রিয়া পদার্থ উৎপন্ন হবে, বিক্রিয়াজাত পদার্থ কত গ্রাম উৎপন্ন হবে, সেটা হচ্ছে ভর। অর্থাৎ এই ভরটা বিক্রিয়ক পদার্থ এবং এই ভরটা বিক্রিয়াজাত পদার্থ, বা উল্টোটাও দিয়ে দিতে পারে, তোমাকে বিক্রিয়াজাত পদার্থের ভর দিয়ে দিল যে এত গ্রাম বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করতে গেলে কত গ্রাম বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করাতে হবে, সেইটা হচ্ছে ভর সংক্রান্ত গণনা। আর একটা আছে, আর এক ধরনের আছে ভর আয়তন সংক্রান্ত বা ওজন আয়তন সংক্রান্ত গণনা। ঠিক আছে, ওজন আয়তন সংক্রান্ত গণনা। ওজন আয়তন সংক্রান্ত গণনা, সেটা কি বলছে? বিক্রিয়ক পদার্থের তোমাদের দিয়ে দিল, ভর দিয়ে দিল, বিক্রিয়াজাত পদার্থের আয়তন বার করতে দিল। এখানে দুটোই ভর বার করতে দিয়েছিল, এখানে কিন্তু বিক্রিয়াজাত পদার্থের ভর দিয়ে দিল, বিক্রিয়ক পদার্থের ভর দিয়ে দিল, বিক্রিয়াজাত পদার্থের আয়তন বার করতে দিল, বা উল্টোটাও হতে পারে, বিক্রিয়াজাত পদার্থের ওজন বা ভর দিয়ে দিল, বিক্রিয়ক পদার্থের আয়তন বার করতে দিল। সেটাকে আমরা কি বলছি? ওজন আয়তন সংক্রান্ত গণনা। তো তোমাদের আজকে ভর সংক্রান্ত গণনাটা একটুখানি শুরু করব, ঠিক আছে? পরের দিন আবার এটা ডিটেলসে আমরা জানবো। ভর সংক্রান্ত গণনা এর ক্ষেত্রে আমাদের কি বলছে?
কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। ভর সংক্রান্ত গণনা শুরু করার আগে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তোমাদের কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা এতে দিয়ে দেবে না, অঙ্কটাতে তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা দেবে না। তোমাদের কি তাহলে সমতাযুক্ত ফার্স্ট কি বলছে, সমতাযুক্ত রাসায়নিক সমীকরণটা আগে লিখে নিতে হবে। আগে একটা উদাহরণ দেখে নিই, তাহলে উদাহরণটা দেখে নিলে আমাদের সুবিধা হবে। একটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে 20 গ্রাম অক্সিজেন 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 বা পটাশিয়াম ক্লোরাইড লাগবে। KClO3 কে উত্তপ্ত করতে হবে। এখানে এর আণবিক ভরটা দিয়ে দিয়েছে বা পারমাণবিক ভরটা দিয়ে দিয়েছে পটাশিয়ামের, যেটা বলছে 39। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের ফার্স্ট যে শর্তগুলো আছে বা যে সূত্রগুলো আছে, কি কি সূত্র আমাদের ফার্স্ট ফলো করতে হবে। ফার্স্ট 1 নম্বর বলে দিচ্ছে যে এই যে বিক্রিয়াটা দিয়েছে, এই বিক্রিয়াটার সমতাযুক্ত রাসায়নিক সমীকরণটা আমাদের আগে লিখতে হবে। সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ, তাহলে দেখো অক্সিজেনের সাথে KClO3 বিক্রিয়া করে, তাহলে কি তো KClO3 কে উত্তপ্ত করলে আমাদের অক্সিজেন উৎপন্ন হবে। এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে, এই রাসায়নিক বিক্রিয়া তোমাদের কিন্তু জানতে হবে। এইভাবে যেসব অঙ্কগুলো দেবে তোমাদের পরিচিত বিক্রিয়াগুলো আমাদের জেনে রাখতে হবে, তবে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা যদি দেখা যায়, KClO3 দিয়েছে এখানে, KClO3 একে আমরা উত্তপ্ত করছি, অর্থাৎ তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে, KCl আর O2 উৎপন্ন হচ্ছে। এবার ফার্স্টেই বলে দিয়েছে যেটা সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ, সমতাযুক্ত রাসায়নিক সমীকরণটা লিখতে হবে। ফার্স্টেই সমতাযুক্ত রাসায়নিক সমীকরণটা লিখতে হবে। তাহলে এখানে সমতা বিধান করা নেই, তাহলে তোমাদের আগে সমতা বিধান করে নিতে হবে। এখানে KClO3 কে আমরা উত্তপ্ত করলাম, KCl আর O2 উৎপন্ন হলো, এখানে কিন্তু সমতা বিধান করা নেই। তাহলে সমতা বিধানটা আগে করে নিতে হবে। তাহলে এখানে একটা 2 বসালে, এটা 2 বসালে দেখো এদিকে দুটো পটাশিয়াম, এদিকে দুটো পটাশিয়াম, এদিকে দুটো ক্লোরিন, এদিকে দুটো ক্লোরিন, এবং এদিকে দুটো অক্সিজেন আছে, এদিকে 6টা অক্সিজেন হয়ে গেছে। তাহলে এখানে একটা 3 বসিয়ে দিতে হবে। তাহলে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণটা আমরা লিখে নিলাম। এবার 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে যে এদের যে আণবিক ভরগুলো প্রত্যেকটা সংকেতের নিচে নিচে আমাদের লিখে দিতে হবে। KClO3 এর যদি আণবিক ভর আমরা বার করি, পটাশিয়ামের 39 দিয়ে দিয়েছে, ক্লোরিনের আমরা জানি KClO3 এর আণবিক ভরটা আমাদের লিখতে হবে। সংকেতের নিচে নিচে আমাদের আণবিক ভরগুলো লিখে দিতে হবে, যেটা যেটা লাগবে আমাদের, যেমন KClO3 লাগবে আর অক্সিজেন লাগবে, এদের আণবিক ভরগুলো আমরা নিচে নিচে লিখে দেবো। KClO3 কত, পটাশিয়ামের 39, ক্লোরিনের 35.5, আর এখানে 3টে অক্সিজেন আছে, 3 × 48, ঠিক আছে, 3 × 16 48। এটা যদি অ্যাডিশন করা হয় কত হবে দেখো, 39, 48 আর 35.5, 0.5 চলে এলো, 8 5 13 আর 9 22 2 হাতে 2, 4 3 7 8 3 10 আর 2 12, 122.5, ঠিক আছে, 122.5 এটা দাঁড়ালো। তাহলে এইটা আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে যেহেতু 2 আছে, তাহলে 2 × 122.45, 122.5 এটা লিখে দিলাম। আর কোনটা লাগবে আমাদের, অক্সিজেনের O2 32, তাহলে 3 × 32 এটা আমাদের লিখে দিতে হবে। তাহলে 2 নম্বর সূত্রটা আমরা জেনে গেলাম যে প্রত্যেকটা সংকেতের নিচে এদের আণবিক ভরগুলো লিখে দিতে হবে। এবার 3 নম্বর সূত্রটা কি বলছে, এদের যে সংকেত থেকে প্রাপ্ত যে আণবিক ভরগুলো, সেই আণবিক ভরগুলো কিসের মাধ্যমে, ঐকিক নিয়মের মাধ্যমে আমাদের ক্যালকুলেট করতে হবে। ঐকিক নিয়ম, এখানে দেখো 20 গ্রাম দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমাদের যে আমাদের কোশ্চেনে যেটা আছে আর এখানে আমরা যেটা পেয়েছি, তাদের আমরা ঐকিক নিয়মে গণনাটা করব। ঐকিক নিয়মে গণনা করতে হবে, কিভাবে করব দেখো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 122.25 দিয়ে গুণ করলে 245 গ্রাম, আর এটা গুণ করলে 96 গ্রাম। তাহলে দেখো 245 গ্রাম KClO3 থেকে উত্তপ্ত করলে আমরা কত গ্রাম অক্সিজেন পাচ্ছি, 96 গ্রাম। 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 লাগবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু ঐকিক নিয়মে করব। তাহলে এখানে দেখো 96 গ্রাম অক্সিজেন আর এখানে পেয়েছি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে, আমাদের 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে, KClO3 লাগবে, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেনে দিয়েছে 20 গ্রাম, তাহলে ঐকিক নিয়মে করবে, 1 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম লাগবে, 245/96 গ্রাম KClO3, ঠিক আছে। আর কি আমরা এখানে কোশ্চেন আছে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে
কত গ্রাম কেসিলতি লাগবে 245/96 ইন্টু 20 এত গ্রাম কেসিলতি লাগবে। এবার কাটাকুটিটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এটা নিয়ার ইকুয়াল টু 51 এরকম সামথিং আসবে, 51.8 মতো এত গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো 20 গ্রাম অক্সিজেন তৈরি করতে আমাদের 51.8 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু ঐকিক নিয়মে গণনাটা করতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি এলো? 3 নম্বর সূত্রটা এলো ভর সংক্রান্ত গণনার 3 নম্বর সূত্রটা এলো যে আমাদের কোশ্চেনের যে ওজনটা দেওয়া আছে বা কোশ্চেনে যে ভরটা দেওয়া আছে আর আমাদের এখানে যে আণবিক ভরটা পেয়েছি, সেই আণবিক ভরের সাথে কোশ্চেনের ভরে আমাদের এইভাবে ঐকিক নিয়মে কিন্তু বার করতে হবে বিক্রিয়াজাত পদার্থের বা বিক্রিয়ক পদার্থের ভরটা। ঠিক আছে, আর 4 নম্বর সূত্র কি? 4 নম্বর বলছে যখন আমরা এই গণনাগুলো করব তখন একই একক ব্যবহার করব। একই একক ব্যবহার করবো। একই একক বলতে অর্থাৎ যদি আমরা সিজিএস নিয়ে কাজ করি সবসময় সিজিএস একই করবো, অর্থাৎ গ্রামে করলে সবগুলো গ্রামেতেই করব বা কেজিতে করলে সবগুলো কেজিতেই করব। সিজিএস এ করলে সবসময় সিজিএসই করব আর এসআইতে করলে সবসময় এসআইতেই করব, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট একক ব্যবহার করতে হবে। সব এককগুলো আমরা গুলিয়ে ফেললে হবে না। তাহলে 4টে সূত্র কি কি গেল? প্রথমে আমাদের রাসায়নিক সমীকরণটাকে লিখতে হবে এবং সেটা অবশ্যই সমতাযুক্ত হওয়া দরকার আছে। তারপরে সেই সংকেতগুলোর নিচে আমাদের আণবিক ভরগুলো লিখতে হবে। আণবিক ভরগুলোর মধ্যে যেটা অজানা রাশি সেটা কিন্তু তোমাদের কোশ্চেনে দিয়ে দেবে। সেই অজানা রাশির আণবিক ভরটা নিয়ে আমরা এই আণবিক ভরগুলো যেগুলো আমাদের দরকার, এখানে যেমন কেসিএলও3টা দরকার, এখানে অক্সিজেনটা দরকার, সেই আণবিক ভরগুলো আমাদের এই সংকেতের নিচে নিচে লিখে দেবো। 3 নম্বর কি বলছে? যে সংকেতের নিচে নিচে লেখার পর ওদের আণবিক ভর থেকে আমাদের যে ক্যালকুলেশনটা সেটা আমরা ঐকিক নিয়মে করব। আর 4 নম্বর কি বলছে? যে এককটা একই রাখতে হবে, অর্থাৎ সিজিএস এককে করলে সব সিজিএস এককেই করবো এবং এসআই এককে করলে এসআই এককেই করবো। ঠিক আছে, তাহলে ভর সংক্রান্ত গণনার কিছু আরো সলিউশন বা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা পরের দিন আরো দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, চলো টাটা।